হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ আমি তোমাদের সঙ্গে কাঁচা আমের টক ঝাল আচারের রেসিপি শেয়ার করব। এই আচারের রেসিপিটা কিন্তু ভাত, রুটি, লুচি কিংবা পরোটা সব কিছু দিয়েই খেতে দুর্দান্ত লাগে। খুব সহজেই কয়েকটি স্টেপ ফলো করলেই তৈরি হয়ে যাবে এমন সুস্বাদু আচার, যেটা আপনারা স্টোর করে রাখতে পারবেন 1 বছরেরও বেশি। তো চলো বন্ধুরা, দেরি না করে কিভাবে রেসিপিটা তৈরি করলাম ভিডিও শুরুতেই বলে রাখি। যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার আসছো তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটাকে লাইক দিয়ে প্লিজ দেখা শুরু করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসে। আর যেসব পুরনো বন্ধুরা প্রথম থেকেই আমার পাশে আছো তাদের সবাইকে অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো প্রথমেই কিন্তু সকাল সকাল আমি চলে গেছিলাম বাজারে। বাজার থেকে টাটকা ফ্রেশ আম কিন্তু আমি বেছে নিয়ে এসেছি। আর কী ধরনের আম এনেছি সেটা তোমাদেরকে ভালো মতন দেখিয়ে দিচ্ছি। বোটাযুক্ত আমগুলোই অবশ্য আনবে, কারণ এগুলো কিন্তু গাছ থেকে পাড়া হয়। ঝড়ে যে আমগুলো পড়ে সেই আম দিয়ে আচার করলে কিন্তু আচার বেশি দিন থাকে না। আমগুলো বাজার থেকে এনে প্রথমে আমি 1 বালতি জলে কিন্তু প্রায় আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। আমের গায়ে যেহেতু প্রচণ্ড পরিমাণে কষ থাকে, অবশ্যই এই কষগুলোকে ডলে ডলে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর এখানে কিন্তু 2.5 কেজি আম রয়েছে। আজকে আমি 2.5 কেজি আমের আচার তৈরি করেই তোমাদেরকে দেখাবো। আমগুলোকে এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। প্রথমেই কিন্তু বোটার দিকের অংশটার থেকে অনেকটা বেশি করেই কেটে নেবে। আমের কষ কিন্তু আমের বোটার মধ্যেই বেশি থাকে। আর আমটা কতটা কচি আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো। এখনও কিন্তু আমের ভেতরে কোনো শক্ত আটি হয়নি। তোমাদের ইচ্ছে অনুযায়ী পিস তোমরা করো, ছোট বড় নিজেদের ইচ্ছে অনুযায়ী। আমি কিন্তু একটু ছোট ছোট করেই আমের পিসগুলো করেছি। দেখিয়েই দিলাম যে 1 টুকরো আমের থেকে আমি 4 টুকরো আম বার করেছি। আমগুলো কেটে কিন্তু অবশ্যই সঙ্গে সঙ্গে জলে ডোবাতে হবে, না হলে কিন্তু আমগুলো কালো হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি বাকি সম্পূর্ণ আমগুলো কেটে নেব। আর আমগুলো কেটে সোজা জলে কিন্তু আধ ঘন্টা আরও ভিজিয়ে রাখবো। জল ফেলে দিয়ে আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেব বেশ খানিকটা নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে আমগুলোকে ভালো করে মাখিয়ে নেব। আর আমগুলো যেহেতু ভীষণ টক, নুনের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে। এরপরে আমি চলে যাব সোজা রোদে। যেহেতু সকাল সকাল আমি রোদে দিচ্ছি, তো আজকে সারাদিনের রোদটা কতটা পাবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুটো ঝুড়িতে সমান করে ভাগ করে দিয়েছি, আর অবশ্যই কিন্তু ঝুড়িতে দেবে। আর এখানে যা যা মশলা লাগবে সব কিছু আমি নিয়ে এসেছি। লাগছে শুকনো লঙ্কা, কালো সর্ষে, জোয়ান, লাগছে কালো জিরে আর ধনে। জোয়ান দেওয়ার কারণে কিন্তু আচারটা যখন খাবে তোমাদের কোনো রকম অম্বল বা গ্যাস হবে না। তো মশলাগুলোকেও আমি রোদে রেখে দিয়েছি যাতে ভালোভাবে কড়া হয়ে যেতে পারে। এতে কিন্তু আগুনে রোস্ট করার আমাদের কোনো প্রয়োজন নেই। সারা দিন কিন্তু এখন এটা রোদ পাবে। তো বন্ধুরা, চলো আমরা আবার কিছুক্ষণ পরে এসে তোমাদেরকে দেখাচ্ছি। বেশ কিছুক্ষণ পরে চলে এসেছি। এসে ঝুড়িগুলো কিন্তু এরকমভাবে মাঝে মধ্যে একটু নাড়িয়ে দিতে হবে। আমের মধ্যে নুন দেওয়ার কারণে কিন্তু আম থেকে জলটা বেরিয়ে যাবে। তার জন্য ঝুড়িটা মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিলে তলায় যে ভেজা ভাবটা আমটা থাকবে সেটা কিন্তু ওপর দিকে চলে আসবে। তো এখন বাজে বেলা 2:30 থেকে 3টে, আর রোদও প্রায় চলে গেছে। আমটা একদিনে কতটা ড্রাই হলো সেটা দেখতেই পেলে। আর লঙ্কাগুলোকেও তোমাদেরকে দেখিয়ে দিই, হাত দিলেই কিন্তু মট করে ভেঙে যাচ্ছে। তো মশলাগুলো নিয়ে বসে পড়েছি বন্ধুরা। এখন আমি গুঁড়ো করে রেখে দেবো। প্রথমে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আমি লঙ্কাগুলো। লঙ্কাটা কিন্তু এখানে ঝাল লঙ্কাই রয়েছে, কোনো কাশ্মীরি লঙ্কা কিন্তু এখানে নেই। প্রথমে দেখে মনে হচ্ছে লঙ্কার পরিমাণ অনেকটাই, কিন্তু আচার তৈরি হয়ে যাওয়ার পরে ঝালটা কিন্তু একদম ব্যালেন্স হয়ে যাবে। তো চলো বন্ধুরা, লঙ্কাটাকে আমি গুঁড়ো করে নিই। আর কতটা পরিমাণে গুঁড়ো করতে হবে সেটাও তোমাদেরকে আমি অবশ্যই দেখিয়ে দেবো। লঙ্কাটা গুঁড়ো করে নিয়েছি, চামচ দিয়ে নাড়াচাড়া করে আর হাত দিয়ে কিন্তু অবশ্যই দেখিয়ে দেবো।
আর লঙ্কাটা যখনই গুঁড়ো করবে তোমরা পট করেই ঢাকনাটা খুলবে না, তাহলে লঙ্কার যে ঝাঁঝটা সেটা কিন্তু সরাসরি তোমাদের নাকে গিয়ে লাগতে পারে। আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণ গুঁড়ো তোমাদের হয়েছে। আর এর মধ্যে কিন্তু এরপরে আমি কালো সর্ষেটাও গুঁড়ো করে নেব। লঙ্কা আর সর্ষে একসাথে গুঁড়ো করলে সর্ষের মধ্যে মাঝে মধ্যে তিতকুটে ভাব থাকে, সেই লঙ্কার কারণে কিন্তু তিতকুটে ভাবটা আচারের মধ্যে একদমই লাগবে না। লঙ্কা আর সর্ষে গুঁড়ো করে নিয়েছি। আর কীরকম টেক্সচারটা হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম কিন্তু মিহি করে গুঁড়ো করা একদমই চলবে না, হালকা দানাদার কিন্তু রাখতে হবে, যাতে আচারটা পুরোপুরি তৈরি হয়ে গেলে মশলার দানাগুলো মুখে পড়লে খেতে বেশ ভালো লাগে। তো বন্ধুরা, এরপরে বাকি যে মশলাগুলো আছে সেইগুলো সম্পূর্ণ আমি একসাথে গুঁড়ো করে নেব। ধনেটা যেহেতু একটু দানাদার হয়, তো তার জন্য ধনেটা প্রথমে একটু খানিকটা ঘুরিয়ে নিয়ে তারপরে জোয়ান আর কালো জিরে একে একে এর মধ্যে আমি দিয়ে দেব। তো ধনেটা দেখতেই পাচ্ছ কিছুটা ঘোরানোর পরে কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিলাম। আর বাকি মশলাগুলোও করে নেব। বন্ধুরা, আচারের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো কিন্তু এই মশলার ব্যালেন্স আর নুন ঝালের ব্যালেন্স যদি ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু সেই আচার খেতে বেশি ভালো লাগে। আর নুন কিংবা ঝাল কিংবা মশলার ব্যালেন্স যদি আচারে ঠিকঠাক না থাকে সেই আচার কিন্তু কখনোই মুখরোচক হয় না। আর আমি যে রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে তোমরা অবশ্যই করো। 1 বছরের বেশি কিন্তু তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে, যে কোনো প্রিজারভেটিভ ছাড়া। আমি এখানে বাইরের কোনো কেমিক্যাল কিংবা প্রিজারভেটিভ কিন্তু ব্যবহার করব না। প্রত্যেক বছর কিন্তু আমি এইভাবে আচার করেই সংরক্ষণ করে রাখি। চলে আসলাম পরের দিনকে। সকাল সকাল ঝুড়িটা কিন্তু আমি আবারও রোদে দিয়ে দিয়েছি। খুন্তি দিয়ে আমগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে আসল কাজ, একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি প্রথমে একে একে মশলা। তোমাদের মশলার পরিমাণটা ইচ্ছে অনুযায়ী ব্যবহার করো। এইখানে তোমরা কিন্তু মশলার পরিমাণটা কম বেশি করতে পারো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দেব নুন। এই আচারে কিন্তু নুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেটা পরে আচারটা তৈরি হয়ে যাওয়ার পরে ব্যালেন্স হয়ে যাবে। যেহেতু আমগুলো ভীষণ টক, তার জন্যই নুনটা একটু বেশি দেওয়া। নুনের সাথে সম্পূর্ণ মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি। এরপরে দেব সর্ষের তেল। বন্ধুরা, আমি যে তেলটা ব্যবহার করছি এটা কিন্তু আমি গরম করে নিয়েছি। আচার তৈরি করার সময় অবশ্যই তেলটাকে কিন্তু গরম করেই ব্যবহার করতে হবে। তেলের সঙ্গে সম্পূর্ণ মশলাগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই সময়টা কিন্তু একটু খেয়াল রাখতে হবে যাতে এর ভেতরে কোনো মশলার দানা না থাকে। এরপরে অল্প অল্প করে আম দিয়ে মশলার সাথে সম্পূর্ণ ভালো করে মিশিয়ে নেব। এই মেশানোটাই কিন্তু হচ্ছে আসল কাজ বন্ধুরা, যাতে প্রত্যেকটা আমের মধ্যে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এই সময়টা কিন্তু তোমরা একটু হাতে সময় নিয়ে ভালো করে মিক্সিংটা করো। আমি যেহেতু এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি তাই মনে হচ্ছে আমি তাড়াতাড়ি করেছি। ওপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা আমের মধ্যে যাওয়াতে মশলা আর তেলটা মিশে যেতে পারে। বন্ধুরা, এই আচারটা কিন্তু তোমরা রুটি কিংবা ভাত সব কিছুর সঙ্গেই খেতে পারবে। আর আমার বাড়িতে কিন্তু এই আচারের রেসিপিটা প্রত্যেকটা মানুষই কিন্তু পছন্দ করে। আর হ্যাঁ, একটা কথা বন্ধুরা, আচারের মধ্যে তেলের পরিমাণটা তোমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করো। তোমরা যদি চাও সম্পূর্ণ ডোবা তেলেই কিন্তু এই আচারটা তৈরি করতে পারো। আবার যদি মনে করো যে এর মধ্যে তোমরা কম তেলে আচারটা করবে তাহলে কিন্তু সেইটাই করতে পারো। আমি এখানে ডোবা তেলে একদমই করব না, তাই কিন্তু তেলের পরিমাণটা নিজের ইচ্ছা অনুযায়ী দিয়েছি। চলে এসেছি পরের দিনকে। পরের দিন কিন্তু আচারের রঙটা প্রায় অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আর সকাল সকাল কিন্তু আমি রোদেও দিয়ে দিয়েছি। রোদে দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এই নাড়াচাড়া কিন্তু তোমরা যে কোনো কাঠের খুন্তি দিয়েই অবশ্যই করো। হাত দিয়ে কিন্তু নাড়াচাড়া করলে একদমই চলবে না। চলে আসলাম আরও একদিন পরে। আচারটাকে আমি সকাল সকাল আবারও রোদে দিয়ে দিয়েছি। ঠিক সেম প্রসেসেই কিন্তু আচারটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। যখন তৈরি করেছিলাম আচারটা সেই রং আর এখনকার রংটা আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো। এই রেসিপিটা তোমাদেরকে আমি পরে শেয়ার করব। চলে আসলাম পঞ্চমতম দিনে। আজকে আমি আচারটাকে জারের মধ্যে ভরে দিয়েছি।
কাচের জার হলে কিন্তু অবশ্যই ভালো হতো, কিন্তু আমার কাছে যেহেতু এইটাই ছিল তাই এটার ব্যবহারই করেছি। কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও।